গুড ইভিনিং টু এভরিওয়ান। আমি ডাক্তার বিনয় কৃষ্ণ গোলদার, গাইনি বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন। আমি চাকরি করি পটুয়াখালী মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে। আমার পেশা হচ্ছে চিকিৎসক। আমি একটু আমার পরিচয়টা বলি। আমার বাড়ি মাদারীপুর জেলার রাজগড় উপজেলার কদমবাড়ি ইউনিয়ন। আমার একটি সংসার আছে, তারা ঢাকায় থাকেন। গুড ইভিনিং টু এভরিওয়ান। আমি ডাক্তার বিনয় কৃষ্ণ গোলদার। আমি আজকে আমাদের সাধারণ স্বাস্থ্য নিয়ে কিছু আলোচনা করব। যেহেতু আমি গাইনি ডাক্তার, তো আমি পরবর্তীতে আপনাদের বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সারের উপর ভিত্তি করে আমি বিভিন্ন টপিক সাজাবো এবং আমি চাচ্ছি প্রতি সপ্তাহে একটা করে লাইভ করব। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, আপনাদের কমেন্টগুলো আমাকে শেয়ার করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। প্রথমে আমি একটু বলবো আমাদের সাধারণ স্বাস্থ্য নিয়ে। যেহেতু আমার বাড়ি গ্রামে, আমি দেখেছি যে অনেক মানুষ চিকিৎসার কোথায় নিতে হবে, কি করতে হবে, সাধারণ নলেজের অভাবে অনেক মানুষ অসুস্থ হয়ে যান এবং তারা উপযুক্ত চিকিৎসা নিতে ব্যর্থ হন। তো আমি সেই দিকটা নিয়ে একটু আলোচনা করব আজকে। মূলত আজকে আমি সাধারণ স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তো আমাদের যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে, সে বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকে। যেমন জন্মের পরে সে দুধ খেতে পারে না, তো মায়ের অসুস্থতা থাকে। অনেক সময় দেখা যায় যে অনেক ডেলিভারি সিজারিয়ান সেকশন করে হয়। প্রায় 50% বাংলাদেশে এখন সিজার হয়। তো বিশাল একটা পরিমাণ মানুষের অপারেশন করতে হয়, যেটা WHO গাইডলাইন ছিল যে 10 থেকে 15%-এর মধ্যে সিজারিয়ান সেকশন রাখতে হবে, মানে পেট কেটে বাচ্চা বের করা। সেটা আমাদের দেশে এবং আরও কিছু কিছু দেশে অনেক বেড়ে গেছে। এর পিছনে অনেকগুলো কারণও আছে। তো মেইন কারণ হচ্ছে আমাদের স্বাস্থ্য সচেতনতা এবং মানুষ কোনো ঝুঁকি নিতে চায় না। তা আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি না, যেহেতু ডাক্তারের সিদ্ধান্ত, রোগীদের সিদ্ধান্ত, অনেকে ইচ্ছে করেও সিজার করেন। তা আমাদের অপারেশন করার পরে যে কিছু টুকিটাকি সমস্যা সেটা থেকে শুরু করি এবং আমি আমাদের অ্যাডাল্ট বয়স পর্যন্ত সেটা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমি গাইনি বিভাগের বিভিন্ন ডিজিজ নিয়ে আসবো, আপনারা যদি পছন্দ করেন। তো আমি এই যে প্রথমে একটা মহিলা বাচ্চা প্রসব করেন, তো ওনার শারীরিক সমস্যা থাকে, অসুস্থ থাকেন এবং আমাদের প্রধান টার্গেট হচ্ছে বাচ্চাটাকে জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের বুকের দুধ পান করানো। তবে অপারেশন সিজার করে যদি ডেলিভারি হয় সেখানে কিছুটা দেরি করলেও করতে হয়, কারণ মা যদি প্রচণ্ড অসুস্থ থাকেন তখন ওনাকে বাচ্চাকে ফিডিং দেওয়ার জন্য বেশ সমস্যা থাকে। তো আমাদের নর্মাল যে বাচ্চাগুলো তাদেরকে আমরা 1 ঘন্টার মধ্যেই মায়ের দুধ পান করতে বলি, এটাকে বলে শাল দুধ। এবং এই দুধটা পান করার ফলে দেখা যাচ্ছে যে 20% বাচ্চার মৃত্যু কমে যায়। আগে আমাদের দেশে একটা নিয়ম ছিল যে মধু খাওয়াইতে হবে, কিন্তু আমরা বর্তমানে বহুদিন যাবতীয় বাংলাদেশে সেটা উঠে গেছে। মধু খাওয়ানো খুবই ক্ষতিকর বাচ্চার জন্য, কারণ একটা বাচ্চা যখন সে মায়ের কাছ থেকে দুধ খাবে, সে দুধটা ওর শরীরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সেখান থেকে তাকে মধু খাওয়ানো হয়, মধুটা অনেকের বয়স্ক মানুষের শরীরে সহ্য হয় না, কিন্তু এই বাচ্চাটাকে মধু খাওয়ালে বাচ্চাটা অবশ্যই অসুস্থ হয়ে যাবে এবং সে বিভিন্ন সমস্যায় জর্জরিত হবে। কাজে আমরা বাচ্চাকে কখনোই মধু খাওয়ানোর পক্ষে নেই। তো এটা হচ্ছে সারা পৃথিবীর নিয়ম। তারপর একটা কথা হচ্ছে যে আমরা বাচ্চাটাকে রৌদ্রে দেবো কিনা, খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে বাচ্চাটাকে সূর্য আলোতে দেবো কিনা। আমরা অনেকেই জানি যে সূর্য আলোতে ভিটামিন ডি থাকে। তো এ নিয়ে অনেক 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 কথা আছে। একটা কথা হচ্ছে যে আমি বাচ্চাটাকে সূর্য আলোতে দিব কি দেব না।
যে দেশে সূর্য দেখা যায় না, 6 মাস অন্ধকার থাকে, তারা তো কখনো সূর্যে নিয়ে যায় না এবং তাদের বাচ্চার সমস্যা হয় না। বাচ্চা মায়ের কাছেই থাকবে, স্বাভাবিক তাপমাত্রা থাকবে, এবং যদি কোনো সমস্যা হয় তাকে ডাক্তারকে দেখাইতে হবে। সূর্যে নিয়ে গেলে যে সমস্যাটা হয়, তার শরীরের পানিটা বেরিয়ে যায়, কারণ বাচ্চাটা মায়ের শরীর ছিল, পানির মধ্যে ছিল। তাকে হঠাৎ করে সূর্যে নিয়ে গেলে তার শরীর শুকিয়ে যাবে, পানি বেরিয়ে যাবে এবং পানি শূন্যতা দেখা দেবে, যেটা আমাদের কখনোই কাম্য নয়। বর্তমান বিজ্ঞান যুগে সূর্যের আলোতে নিয়ে বাচ্চাকে ওই জন্ডিস ভালো করার কোনো যুক্তি নেই। তো আরেকটা কথা হচ্ছে যে বাচ্চার চোখ হলুদ হয়ে গেলে আমরা অনেকে খুব মানে ভয় পেয়ে যাই। এখন যদি বাচ্চাটা মানে টাইমের আগেই জন্ম হয়, 2.5 কেজি নিচে হয়, তখন সেই বাচ্চাটা চোখ হয়ে গেলে আমাদের ভয় থাকে যে অন্য কোনো সমস্যা আছে কিনা। এবং প্রথম 24 ঘন্টার মধ্যে যদি জন্ডিস হয়, যেটাকে বলে চোখ হলুদে যাওয়া, তো এটা হলে কিন্তু আমাদের বাচ্চাটা বড় কোনো সমস্যা থাকতে পারে। তো আমরা এই যে জন্ডিস, এটা নিয়ে এখন আমি আলোচনা করব না। তো আমি যাচ্ছি যে বাচ্চাদের কিছু জন্মের পরে কিছু রোগ থাকতে পারে, জন্মগত ত্রুটি থাকতে পারে, যেমন হৃৎপিণ্ডের সমস্যা থাকতে পারে। অনেক বাচ্চার হৃৎপিণ্ডের সমস্যা থাকে, যেগুলো মায়ের পেটে বসে ধরা পড়ে না, পরে সেটা ধরা পড়ে এবং জন্মের পরে সেই বাচ্চাকে অনেক সময় অপারেশন। তো আমরা বাচ্চাদের কিছু জন্মগত ত্রুটির জন্য আমরা অনেক সময় বেশ ভোগান্তিতে পড়ে থাকি। হার্টের সমস্যা, যেটা হৃৎপিণ্ডের সমস্যা, যদি বাচ্চাটা আগে ডেলিভারি হয়ে যায়, ফুসফুসের সমস্যা, শ্বাস নিতে পারে না ঠিক মতো, এই সময় আমাদের শিশু বিশেষজ্ঞ ডাক্তার দরকার হয়। এই জন্য বলা হয় যে বর্তমান যুগে ডেলিভারি করার সময় একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার পাশে থাকবেন এবং অবস্টেটিশিয়ান বাচ্চা বের করার পরে তিনি সেই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে দেবেন, তিনি বাচ্চাটাকে ম্যানেজ করবেন। এরপরে আমরা চলে আসি আমাদের জন্ম থেকে 10-12 বছর পর্যন্ত বয়স পর্যন্ত, আমরা কৈশোর বয়স বলি। এই সময় সাধারণত বাচ্চাদের অনেকগুলো ডিজিজ হয়ে থাকে, যেমন ডায়রিয়া, তারপর হচ্ছে নিউমোনিয়া। এর জন্য আমাদের বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হয়। আগের দিনে ভ্যাকসিনগুলো ঠিকমতো দেওয়া হতো না, এখন বাংলাদেশে সুন্দরভাবে ভ্যাকসিনগুলো দেওয়া হয়। কখনো কোনো বাচ্চা বাদ পড়ে আমার মনে হয় না। তো জন্মের পরে মায়ের কিছু স্বাস্থ্য নিয়ে কথা বলি। বাচ্চার জন্মের পরে মাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হয়, প্রচুর পরিমাণে জল খেতে হয়, তরল খাবার, পুষ্টিকর খাবার খেতে হয়, এবং মাকে 6 সপ্তাহ পর্যন্ত তাকে বিশ্রামে, স্বাভাবিক খাবার দেওয়া সহ বিশ্রামে রাখা হয় এবং কোনো ভারী কাজ করতে দেওয়া হয় না। আমাদের গ্রামে যে মায়েরা আছেন, ওনাদের অনেকেরই অনেকগুলো বাচ্চা আছেন যারা বয়স্ক, এবং তাদের জ্বরে বেরিয়ে যাওয়া, যেটাকে ইংরেজিতে বলে ইট্রোভেজানাল প্রোলাপস বা গ্রাম ঘরে পদ্মরোগ বলে থাকে। এটা খুবই বড় সমস্যা। মা যদি পর্যাপ্ত বিশ্রাম না নেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। এই জন্য আমরা মাকে একাধিক বাচ্চা আছে এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে দেওয়ার সুযোগ হয় না। দেখা যায় মা বাচ্চার পরই 1-2 দিন পরই মা ভারী কাজে যুক্ত হয়েছেন, তাদের কিন্তু এই জ্বরে ওইটা নিচ দিয়ে বেরিয়ে যাওয়া, যেটা পদ্মরোগ, সেই সমস্যা হয়। আমাদের উপদেশ হচ্ছে যে এই 6 সপ্তাহ পর্যন্ত মাকে যত কষ্ট হোক না কেন, তাকে একটু বিশ্রাম নিতে হবে এবং তাকে ভারী কোনো কাজ করা যাবে না। যদি ভারী কাজ করেন, তাহলে কিন্তু মায়ের কিন্তু এই জ্বরে বেরিয়ে যাওয়া সহ তলপেটে ব্যথা, স্বাস্থ্যের সমস্যা, বিভিন্ন কিছু দেখা যেতে পারে। কাজে আমাদের মায়েদের জন্মের পরে মায়েদের কিন্তু 6 সপ্তাহ পর্যন্ত পর্যাপ্ত খাদ্য, ঔষধপত্র এবং তাদের পরিচর্যার জন্য একজন লোক লাগবে। আমাদের দেশে ডেলিভারি সাধারণত বাড়িতেই করার জন্য এখন আর ব্যবস্থা করা হয় না। আগে যেটা গ্রাম ঘরে করা হতো, একটা অন্ধকার ঘরে এবং খুবই স্যাঁতস্যাঁতে পরিবেশে করা হতো, নন হাইজেনিক। কিন্তু এখনকার দিনে আমাদের গভর্নমেন্ট যেটা বলেন যে সমস্ত বাচ্চাকে হাসপাতালে ডেলিভারি করতে হবে। প্রত্যেক ইউনিয়নে সাব সেন্টার আছে, সেখানে সুন্দর পরিষ্কার পরিবেশে ডেলিভারি করা হয়। জেলা লেভেলে ডেলিভারি করার জন্য যে হাসপাতালগুলো, মানে ওয়ার্ডগুলো আছে, সেগুলো আগে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা ছিল না। বর্তমানে সেখানে সুন্দর পরিবেশ আছে, ইনফেকশনের কোনো ভয় নেই এবং অত্যন্ত দক্ষ
নার্স, যেটা বলে সেবিকা, তারা আছেন, এবং এই ডেলিভারি করার জন্য আলাদা প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরাও আছেন। আমরা এরপর একটু আগাই যাই বাচ্চাদের জন্য। আমরা এই যে আহ, বাচ্চাদের যাদের কৈশোরে চলে যায়, অ্যাডolescent পিরিয়ড বলি আমরা, 11 থেকে 19 বছর পর্যন্ত, যে সময় একটা বাচ্চা মানে তার নারীত্বের মা- অবস্থা বুঝতে পারে, তার মাসিক শুরু হয়, অথবা ছেলেদের কৈশোর তারা বয়স্ক পর্বে চলে যায়, তারা মনে করে আমরা এখন বড় হয়ে গেছি। এই সময়টা অনেকগুলো সমস্যা দেখা দেয় ছেলেদের মেয়েদের সবার জন্যই। তা আমাদের এটাকে বলে অ্যাডolescent পিরিয়ড। এই অ্যাডolescent পিরিয়ডটাকে যাতে সুন্দরভাবে আহ এগিয়ে যায়, যেটা হচ্ছে মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সময়টা তাদের শারীরিক চেঞ্জ হয়, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক অ্যারেজ করে, বডির গঠন চেঞ্জ হয়। এই সময় বাচ্চাদের কিছু উপদেশ দেওয়া, তাদেরকে বোঝানো খুবই দরকার। ছেলে মেয়ে দুজনকে বোঝানো দরকার সমাজে স্বাভাবিকভাবে চলতে গেলে। তো বাচ্চাদের যেটা আমি অনেক সময় দেখে থাকি যে মেয়ে বাচ্চাদের প্রথম যখন মাসিক শুরু হয় সেটা বলে পিউবার্টি। এই পিউবার্টি পিরিয়ডে যদি বেশি ব্লাড যায়, সাধারণত 2-3 বছর পর্যন্ত অনেক অনেক ব্লাড যেতে পারে, যেটা হচ্ছে ব্রেন ব্রেন এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড এবং ওভারির সঙ্গে সংযোগটা ঠিকমতো, হরমোনের সংযোগ ঠিকমতো না হওয়ার জন্য দেখা যাচ্ছে, এর জন্য তাদের অনেক সময় অনেক পরিমাণ রক্ত দেয়। তো আমাদের এই সময়টায় ডাক্তারের কাছে যাওয়া উচিত, এবং তাকে ডাক্তারের সাহায্য নিতে হবে, ওষুধ খেতে হবে, এবং কিছুদিনের মধ্যেই দেখা যায় তার মাসিকটা ঠিক মতো হয়ে যায়, সাইকেলটা স্বাভাবিক হয়ে আসে। কিন্তু অতিরিক্ত রক্ত গেলে তখন তাকে ভর্তি করে রক্ত দেওয়া লাগতে পারে। আর এই যে মাসিকের শুরু হয় মেয়েদের সাধারণত 14 বছরের মধ্যেই দেখা যায় ম্যাক্সিমাম মেয়েদের মাসিক শুরু হয়ে যায়, কারো কারো 16 বছরও লাগে। কিন্তু যদি আহ 14 বছরের মধ্যে মাসিক শুরু না হয়, তার শারীরিক পরিবর্তন না আসে, তাহলে তাকে কিন্তু ডাক্তার কাছে নিতে হবে এবং তার কারণগুলো আইডেন্টিফাই করতে হবে। অনেক সময় বিভিন্ন রোগের জন্য হয়, যেমন টার্নার সিনড্রোম, কনজেনিটাল হাইপারপ্লেসিয়া, অ্যান্ড্রোজেনিক সিনড্রোম, অনেকগুলো টার্ম আছে যে জন্য অনেক সময় বাচ্চার মাসিক ঠিক মতো শুরু হয় না। আমাদের সেগুলো দেখতে হবে। মুলার নেয়াজেনেসিস একটা আছে, যে তার জ্বরে হয় না, সবকিছু কিন্তু জ্বরে হয় না। তো আমাদের এই যে বাচ্চাদের যে সমস্যাগুলো, আমাদের ওগুলো সুন্দর করে আমাদের ডিল করতে হবে। তারপরে একটু অ্যাডাল্টদের জন্য আমি চলে আসি। যেহেতু আজকে আমি আহ সাধারণ আলোচনা করতেছি পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রেই। তো পুরুষদের জন্য যেটা হয় যে এই সময়টায় অনেকগুলো রোগ দেখা দেয়, যেটা হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো বলে নন কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ হচ্ছে ইনফেকশন ডিজিজ। ইনফেকশন ডিজিজ কি, যেটা হচ্ছে একজনের থেকে একজনের শরীরে ইনফেকশন হতে পারে। যেমন হেপাটাইটিস বি আমরা সবাই জানি, জন্ডিস। এটা যদি কারো হয়ে থাকে হেপাটাইটিস বি ইনফেকশন, তাহলে এই রক্তটা যদি অন্য কারো শরীরে দেওয়া হয়, তাহলে তারও কিন্তু হেপাটাইটিস বি হওয়ার সম্ভাবনা আছে, এবং খুব মারাত্মক সমস্যা হতে পারে। আরো কিছু আছে, যেমন এইডস। আমাদের দেশে এইডস এর পরিমাণ খুব কম, 0.1%-এরও কম। তো টাইপ 1 টাইপ 2 এইডস এর জীবনে হচ্ছে এইচআইভি ভাইরাস দিয়ে হয়, যেটা আমরা সচেতন এখনো না। তবে ব্লাড রক্ত দেওয়ার ক্ষেত্রে পরীক্ষাগুলো করা হয়, ডিজিজ গুলো পরীক্ষা করে আলাদা করেই কিন্তু রক্ত পরিসঞ্চন করা হয়, এখানে কোনো গাফাল্য করা হয় না। তা আমাদের এই যে ডিজিজ যেগুলো, এই ডিজিজ নিয়ে আমাদের কিন্তু একটু ভাবতে হয়। ইনফেকশন হলে তো সেটা সঙ্গে সঙ্গেই আমাদের ডাক্তার কাছে যেতে হয়। আর যারা নন ইনফেকশাস বলে, সেটা নিয়ে একটু ফোকাস করব। অ্যাডাল্ট লাইফে নন ইনফেকশাস ডিজিজ খুবই মানে গুরুত্বপূর্ণ, এবং অনেক অনেক লোকের জীবনহানির জন্য দায়ী। আমাদের যখন অভাব ছিল তখন ছিল ইনফেকশাস ডিজিজ গুলো বেশি সমস্যা, এখন অভাব কেটে গেছে। এখন আমাদের কাছে চলে আসছে নন কমিউনিকেবল ডিজিজ, যেমন প্রেশার, ডায়াবেটিস, বিভিন্ন রকম অন্যান্য রোগ, হার্টের সমস্যা। তো আমাদের আহ, সাধারণ যে নলেজ, জ্ঞান, সেখানে কিন্তু আমাদের প্রেশারটা সবারই চেক করা উচিত। প্রেশারের সঙ্গে ওজনটাও দেখতে হবে। আমরা আমরা হচ্ছে এশিয়ান কান্ট্রির লোকজন, একটা বিএমআই একটা টার্ম আছে, বিএমআই, বেসাল মেটাবলিক ইন্ডেক্স।
এটা হচ্ছে আমাদের দেশের সাধারণ জনগণের জন্য 18.5 থেকে 23.5, যেটা আমেরিকার ওদের উন্নত কান্ট্রিতে 19 থেকে 25 পর্যন্ত। এই বিএমআই হিসেব করা হয় একজন মানুষের ওজনটা কেজিতে, আর সেটাকে ভাগ দেওয়া হয় লম্বা, সে লম্বা কতটুকু মিটারে করতে হবে, মিটারে করে স্কয়ার করতে হবে। যদি 5 ফুট হয় তাহলে সেটাকে মিটার করে স্কয়ার করে কেজিটাকে ভাগ দিতে হবে। এটা হচ্ছে ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কয়ার। এটা সূত্রটা আপনারা চাইলে বের করে নিতে পারেন। আমাদের ওজন বেড়ে গেলে আমাদের প্রেশার বাড়বে, ডায়াবেটিস বাড়বে। এখন খাওয়ার অভ্যাস, খাদ্যাভ্যাস, আমাদের খাদ্যাভ্যাসটা অনেকেরই আহ, যথোপযুক্ত না। আমাদের দেশে যেটা হয়, পুষ্টিকর খাবারের অভাব, মাছ, সবজি, ফল এগুলো আমাদের খুব কমই গ্রাম অঞ্চলে জোটে, এবং বড় লোকরা তারা শখ করেই ভালো ভালো খাবার খেয়ে থাকেন। কারণ পর্যাপ্ত অতিরিক্ত পরিমাণে মাংস খাওয়া, অতিরিক্ত তৈলাক্ত মশলা খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে চর্বি জাতীয় বেশি খাবার খেলে বা তেল বেশি খেলে সেখানে আমাদের ধমনী এবং শিরা আছে, ওর মধ্যে চর্বি জমা হয়, এবং লিভারেও চর্বি জমা হয়, যকৃত চর্বি জমা হয়, যেটা কিন্তু পরবর্তীতে আমাদের আহ লিভারে ফ্যাটি সেন্স বলে, এবং রক্তে চর্বি টেস্ট করলে দেখা যায় বেড়ে যায়। তো এটা একটা সমস্যা আমাদের। খাবারটা আমাদের হইতে হবে পুষ্টিকর খাবার, এবং আমাদের শরীর চাহিদার চেয়ে কোনো ক্রমে বেশি নয়। এই সময়টা আমরা অনেকে ব্যায়াম করি, ব্যায়াম করতে বলি। সপ্তাহে 5 দিন করে ব্যায়াম করলে হয় 30 থেকে 40 মিনিট। আবার বলা আছে যে যদি হেভি এক্সারসাইজ করা হয় তাহলে এক সপ্তাহে 1 ঘন্টা 15 মিনিট ব্যায়াম করলেও চলে। যেভাবে করেন না কেন, আমাদের সবাই ব্যায়াম করতে হবে, এবং এই যে বিএমআই করলাম, স্বাস্থ্যটাকে ঠিক রাখতে হবে। ডায়াবেটিসের অনেক সময় আমাদের যে ধারণা ছিল যে ডায়াবেটিস, প্রস্রাব ঘন ঘন হলে ডায়াবেটিস হয়, কিন্তু আসলে এটা অনেকখানি সমস্যা আছে। আমাদের ডায়াবেটিসটা সাধারণত 2 প্রকার। একটা হচ্ছে মেটাবলিক চেঞ্জের জন্য ডায়াবেটিস হয়, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস বলে। একটা হচ্ছে জন্মগত ডায়াবেটিস হয়, সেটা টাইপ 1। টাইপ 2 ডায়াবেটিসটা ওজন বেড়ে যাওয়ার জন্য খাদ্যাভ্যাস হয়ে থাকে, যেটা আমাদের দেশে প্রচুর। আমাদের দেশে এখন 14% মানুষ মানে ওবেস, মানে এই যে বললাম বিএমআই এটা 25-এর উপরে। এনাদের জন্য স্বাস্থ্য ঝুঁকি খুব বেশি, কারণ হার্টের সমস্যা। ওজন বেড়ে গেলে হার্ট কিন্তু, হৃৎপিণ্ড কিন্তু ঠিক মতো রক্ত সার্কুলেশন করতে পারে না, ওর ডিমান্ড ঠিক মতো ফিল আপ করতে পারে না। হার্টকে বড় হতে হয়, তার জন্য হার্ট দুর্বল হয়ে যায়, এবং হার্ট ডিজিজ বলে, হৃদরোগ বলে, যেটা হয়ে যায়। এবং আমাদের পর্যাপ্ত পানি খেতে হয়। পানি না খেলে কিডনির সমস্যা হয়ে যায়, কিডনি দুর্বল হয়ে গেলে আমরা সবাই জানি, অনেকেই জানি, ক্রিয়েটিনিনটা বেড়ে যায়, এবং ক্রনিক কিডনি ডিজিজ বলে, সিকেডি বলে। ঠিক আছে, ক্রনিক কিডনি ডিজিজ বলে। তো এটা কিন্তু আমাদের প্রচুর পানি খেতে হবে, ওজনটাকে ঠিক রাখতে হবে, এবং আমাদের আহ, যেটা হচ্ছে ব্যায়াম করতে হবে, প্রেশার মাপতে হবে। আমরা সবচেয়ে বড় ভুল যেটা করি, আমি দেখেছি আমাদের গ্রামে অনেক মানুষ মারা গেছেন শুধু প্রেশারের যথোপযুক্ত ট্রিটমেন্ট করার পরেও ওষুধ না খাওয়ার জন্য। আমরা যারা কম বেশি শিক্ষিত, তারা ওষুধ শুরু করি ডাক্তারের কাছে গিয়ে, ডাক্তার অনেকগুলো কথা বলে যান, শুরু করি, কিন্তু দেখা গেছে প্রেশার কন্ট্রোল আসলে পরে গ্রামের একজন ডাক্তারের কাছে গিয়ে হয়তো ভুলভাল প্রেশার মাপেন, অথবা তিনি বলেন যে আপনার প্রেশার ঠিক আছে, কেন প্রেশার খাচ্ছেন। ডাক্তারের কতগুলো আহ, অতিরিক্ত কথা শুনে দিয়ে তাকে প্রেশার ওষুধটা বন্ধ করা হয়, এবং দেখা যায় যে এরপরে স্ট্রোক করে মানুষটা পড়ে আছে অথবা চলে গেছেন। কাজেই প্রেশার নিয়ে আমাদের অত্যন্ত সচেতন হতে হবে। একজন গ্রাম্য ডাক্তার, গ্রাম্য চিকিৎসক, তাকে অবশ্যই সূক্ষ্মভাবে প্রেশার মাপা শিখতে হবে। তিনি প্রেশার না মেপে, সূক্ষ্মভাবে না মেপে তিনি কখনোই একটা রোগীকে সিদ্ধান্ত দিতে পারেন না যে আপনার প্রেশার নেই বা খেতে হবে না। উচিত আপনি যে ডাক্তারকে দেখাইছেন হয় তার লেভেলের, অথবা যিনি এই ব্যাপারটা বোঝেন তার কাছে গিয়ে সেই প্রেশার ওষুধটাকে আপনাকে মডিফাইড করা লাগতে পারে। আপনি প্রেশার ওষুধ হুট করে বাদ দিলে প্রেশার ওষুধ মহা বিপর্যয় ঘটতে পারে। ডায়াবেটিসের ক্ষেত্রেও একই অবস্থা। আমার একটা পেশেন্ট ছিল, ওনার হার্ট ডিজিজ ছিল, ডায়াবেটিস। তো একটা হাসপাতালে গিয়ে উনি টেস্ট করান, তখন সেখানে বলা হয় যে ডায়াবেটিস নেই। তা আমি ওনার জ্বরের অপারেশন খবর, নিজ দিয়ে জ্বরে বেরিয়ে গেছে, প্রলাপস এটাকে বলে। তো আমি রোগীটাকে ক্লিনিকে ভর্তি দেই।
যেহেতু একজন ডাক্তারের আত্মীয় ছিলেন তিনি, আমি ওটা ততটা গুরুত্ব দিইনি। কিন্তু ক্লিনিকে ভর্তিতে পরে যখন ডায়াবেটিসের টেস্ট করা হয় তখন ওনার 27। তারপরে আমাকে একদিন না খেয়ে রেখে ইঞ্জেকশন দিয়ে ইনসুলিন দিয়ে আমাকে ওনাকে ঠিক করে তারপরে আমাকে অপারেশন করতে হয়। তিনি একজন পুলিশের মাও ছিলেন। যাক, সেটা কি সুস্থ হয়ে বাড়ি গেছেন। তো আমাদের এই ডায়াবেটিস এবং প্রেশার, আমি কতগুলো বললাম যে আপনারা যারাই ওষুধ খান না কেন অবশ্যই আপনাদেরকে ওষুধের ডোজ এবং ডায়াবেটিস এবং প্রেশার কত আছে সেটা চেক করতে হবে। এই ডায়াবেটিস এবং প্রেশার রোগীদের আবার একটা সমস্যাতে চর্বি বেড়ে যায়, বলে হাইপার লিপিডেমিয়া। এই চর্বি বেড়ে গেলে সমস্যা হচ্ছে যে আমাদের আহ, রক্তের মধ্যে ধমনী দিয়ে চলাচলে রক্ত চলাচলে বাধা পায়। আপনার কি আমাকে ফোন দিবেন না? ফোন দিলে কিন্তু আমার এই লাইফটা কেটে যাবে। দয়া করে কি আমাকে ফোন দিবেন না। তো আমরা যেটা করব যে আমাদের চর্বিটাও, যাদের ডায়াবেটিস আছে এবং প্রেশার, চর্বি টেস্ট করব। এবার আসি একটু মহিলাদের ব্যাপারে। এই যে মধ্য বয়সটা, এই সময়টা দেখা যায় যে আমরা অনেকেই বাচ্চা কাচ্চা ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে, ফ্যামিলি কমপ্লিট করার জন্য আমরা অনেকেই দেখা যায় যে ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, অথবা ফ্যামিলি কমপ্লিট করার জন্য আমরা চেষ্টা করি, কনসিভ হয় না। আমাদের সমাজে সাধারণত 10% ফ্যামিলি তাদের বাচ্চা কাচ্চা হয় না, এটা বলে ইনফার্টিলিটি অথবা সাবফার্টিলিটি বলে, ঠিক আছে। তো আমরা এই যে বাচ্চা হচ্ছে না, আমরা এটা কিন্তু আমরা ঠিক মতো ট্রিটমেন্ট করতে গিয়ে দৌড়দৌড়ি করি, অনেক টাকা পয়সা খরচ হয়। কিন্তু এখানে আমার কিছু উপদেশ আছে যে আমরা যারা এই যে আমাদের যাদের বাচ্চা নেই, যে হচ্ছে মায়েদের বাচ্চা নেই, তাদের স্বামীর পরীক্ষা করতে হয়। অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন, তার স্বামী বলে আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই, পরীক্ষা করবো না। তো এটা আসলে কথাটা ঠিক না। আমাদের যে বীর্য তৈরি হয় সেখানে একটা হচ্ছে অন্ডকোষের ভেতরে যে টেস্টিস আছে, ওখান থেকে বীর্য তৈরি আসে। পোস্টেড গ্ল্যান্ডে ওখান থেকে কিছু জিনিস, বাল্ক তৈরি কিছু অংশ যোগ হয়। অনেকে দেখা যাচ্ছে যে তার বীর্যে একটাও জীবনে নেই, কিন্তু বীর্য আসতেছে। কাজে আমাদের যে সমস্ত মায়েদের ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়, অবশ্যই তাদের স্বামীদের বীর্য পরীক্ষা প্রথমেই করতে হবে, তারপর মায়ের অন্যান্য রোগগুলো আলাদা করতে হবে। এই কনসিভ না হওয়া, বাচ্চা না আসার পিছনে আমাদের অনেক পরেতে বিবাহ করা, বাচ্চা নিতে অনীহা, এবং বর্তমান যে লাইফ স্টাইল চলে আসছে সেখানে দেখা যাচ্ছে যে 30-এর আগে অনেকে বিয়ে করতে চান না এবং অনেকে বিয়েও করতে চান না। তা আমার মনে হয় যে যারা বাচ্চা নিতে চান, ফ্যামিলি করতে চান, তাদের 25-এর মধ্যে বিয়ে করা উচিত। 2 বছর দেরি হলে অন্তত 30-এর মধ্যে তাদেরকে ফ্যামিলি কমপ্লিট করা উচিত, নাহলে বিভিন্ন রোগ এসে জমা হতে পারে। এরপরে আমি আরেকটু কথায় আসি, যেটা হচ্ছে যে বয়স বেড়ে গেলে যে রোগগুলো হয় মেয়েদের জন্য, একটা হচ্ছে জ্বরের টিউমার। বিভিন্ন রকম টিউমার হতে পারে। এই টিউমার গুলো কোনোটা হয়তো যে স্বাভাবিক, কোনোটা মাসে মাসে হয়, ভালো হয়ে যায়। এর জন্য দেখা যাচ্ছে অনেকেই খুব ভয় পেয়ে যান। তাদেরকে ডাক্তার কাছে গেলে বিভিন্ন রকম উপদেশ দেওয়া হয়, তারা অপারেশন করতে যান। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো কিছুই করা লাগে না, এমনিতেই সেটা ভালো হয়ে যায়। মাসিক হলে তারপর দেখা যায় কমে গেছে। তো এই জন্য একটা টিউমার ধরা পড়লে তাকে তাড়াহুড়া না করে ডাক্তারের উপদেশ নিয়ে আমাদের সেই উপদেশ মতো আগাতে হবে। একটা মানুষকে একটা রোগ ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে বিচলিত করে দিয়ে তার মানসিক অবস্থাটা খারাপ করে দেওয়া আমাদের কাম্য নয়। যিনিই রোগী হন না কেন, আমার ভাই বোন মা, তাকে আমাদের নিজের মনে করে আমাদের ম্যানেজ করতে হবে। কখনোই তাকে অত্যন্ত চাপের মধ্যে ফেলে তাকে ভয় দেওয়া যাবে না। হ্যাঁ, তাকে বুঝে দেবে আপনাকে চিকিৎসার দরকার, আপনি ভালো ডাক্তারের কাছে যান, যথাযথ ডাক্তারের কাছে গিয়ে ব্যবস্থা নিন। বলতেছিলাম যে বয়স হয়ে গেলে আমাদের সমাজে যে উম, একটা হচ্ছে পদ্ম রোগ, জ্বরে বেরিয়ে যাওয়া, এটা প্রচুর হয়। তো এগুলো অপারেশন করতে হয়। সেই অপারেশন করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, আমরা সেগুলো করে থাকি। গাইনি ডাক্তার এগুলো খুব ভালোভাবে করেন। তো কাজেই ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। তবে আমাদের ফ্যামিলি ছোট রাখতে হবে। 2-3টা বাচ্চার বেশি তো এখন তো সরকার বলে যে একটা বাচ্চা হলে আর নেওয়ার জন্য কোনো পিরিপিরি করার দরকার নেই। যদি আমাদের বাচ্চা যত ছোট, ফ্যামিলি যত ছোট থাকবে তত রোগ তত কম হবে। তো
এরপর হচ্ছে আমাদের বার্ধক্য বয়সটা। আমরা যারা সিগারেট ধূমপান করি, আমাদের তো মদ্যপানের পরিমাণ খুব কম। যারাই করেন না কেন, যারা মদ পান করেন তাদের কিন্তু হার্টের সমস্যা, লিভারের সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, চর্বির সমস্যা। তাতে এটা পরিহার করা উচিত। যারা করেন তারা সীমার মধ্যে করবেন, না করাটাই উচিত। আর বার্ধক্য বয়সে যেটা হয় যে আমাদের বোনস মানে হাড়ের ঘনত্ব কমে যায়। মেয়েদের সাধারণত মাসিক বন্ধ হলে কমে যায় এবং পুরুষদের 25-30 পরেই কমা শুরু করে। যদি ওজন বেড়ে যায় তাহলে হাড়ের যে কাঠামো সে কিন্তু টোটাল ওজন বহন করতে পারে না। দেখা যাচ্ছে যে তখন আমাদের মানে হাড্ডিগুলো একটা একটা চাপ লাগে এবং বোনস গুলো যে চাপে পড়ে ওর মধ্যে দিয়ে যে মেরুদণ্ড আছে, ওর মাঝখানে যে রগের শিরাগুলো বেরিয়ে যায়, রগের নালীগুলো বের হয়ে যায়, ওগুলো চাপে পড়ে যায়। ওজন বেড়ে গেলে বোনের ঘনত্ব আরো বেশি করে কমে যায় এবং ওর মাঝখানে যে রগগুলো বের হয়ে যায় তার ফলে সেটা চাপ খায়। চাপ খেয়ে ও শরীরের যে অংশে সাপোর্ট দেয়, সাপ্লাই দেয়, সেইখানটা ব্যথা হয়। অনেক সময় সায়াটিকা হয়, অনেক সময় ডিসপ্লেসমেন্ট হয়, অপারেশন করা লাগে। কাজে আমাদের কিন্তু স্বাস্থ্যটাকে মানে সুরক্ষার জন্য আমাদের ওজন কন্ট্রোল রাখতে হবে এবং আমাদেরকে সচেতন হতে হবে। তারপরে হচ্ছে বয়স বেড়ে গেলে কতগুলো ডিজিজ বেড়ে যায় যেগুলো বললাম, এই ডিজিজগুলো কিন্তু আমাদের কন্ট্রোলে রাখা খুবই প্রয়োজন। অভাব থাকতে পারে সংসারে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, আর পর্যাপ্ত হাঁটা এবং পানি পান করা খুবই দরকার। আমি আজকে এই পর্যন্ত রেখে দেবো। আপনাদের কোয়েশ্চেন গুলো আমাকে ফেসবুকে করবেন, আমি পরবর্তী আলোচনায় আপনাদের কোয়েশ্চেন গুলো উত্তর দেবো। ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকুন সবাই।